বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই অনলাইন ক্লাসে আমি সংযুক্ত হতে পেরে আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, পড়াশোনায় মনোযোগী আছো। আমি আজকে তোমাদের আরেকটি নতুন ক্লাস নেব। এটা হলো বিজয় সেনের চরিত্র কৃতিত্ব সম্পর্কে আজকে আলোচনা। সেন বংশের অন্যতম একজন শক্তিশালী এবং স্বনামধন্য শাসক বিজয় সেনের চরিত্র কৃতিত্ব পর্যালোচনা। তোমরা দেখতে পাচ্ছ বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বি অনার্স দ্বিতীয় বর্ষ প্রোগ্রাম, কোর্স কোড 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম বিজয় সেনের চরিত্র কৃতিত্ব পর্যালোচনা। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। ইমেল বিজয় সেনের চরিত্র কৃতিত্ব পর্যালোচনা আজকের আমাদের এই বিষয়। প্রাচীন বাংলার ইতিহাসে বিজয় সেন একটি উল্লেখযোগ্য নাম। তিনি সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। প্রকৃত প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার ভিতরে মধ্যে পার্থক্য থাকে। একজন শাসনকর্তা তার বংশের তিনি প্রতিষ্ঠা করে যান, কিন্তু প্রকৃতভাবে প্রতিষ্ঠা করতে পারেন না, সমর্থ হন না। এই বংশেরই সেন বংশের প্রথমে সামন্ত সেন ছিলেন, তার পুত্র ছিল হেমন্ত সেন। তিনি তার সেন বংশের প্রতিষ্ঠা করে গিয়েছিলেন স্বল্প পরিসরে, কিন্তু তার ছেলে বিজয় সেন অর্থাৎ হেমন্ত সেনের পুত্র এই বিজয় সেন, তিনি পুরোপুরি এই সেন বংশের শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং একছত্র শাসক হিসেবে তিনি কৃতিত্ব লাভ করেছিলেন, বিদায় তাকে এই সেন রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তিনি সমগ্র বাংলায় একচ্ছত্র শাসক হিসেবে কৃতিত্ব লাভ করেছিলেন। বিজয় সেন ছিলেন হেমন্ত সেনের পুত্র, যে কথা আমি আগেই বলেছি। আর হেমন্ত সেনের পিতা ছিলেন সামন্ত সেন। পিতার মৃত্যুর পর বিজয় সেন সিংহাসন আরোহণ করে নিজ যোগ্যতা বলে রাঢ় অঞ্চলের ক্ষুদ্র রাজ্যকে এক বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেন। অর্থাৎ তার পিতা হেমন্ত সেন মৃত্যুবরণ করার পর বিজয় সেন তিনি রাঢ় অঞ্চলের সামান্য ক্ষুদ্র একটা রাজ্যকে ওখানে প্রথমে তিনি রাঢ় অঞ্চলের রাজা হিসেবে অধিষ্ঠিত হন এবং সেই ক্ষুদ্র রাঢ় অঞ্চলটাকে এক বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেন। তার সুদীর্ঘ রাজত্বকালেই, তার রাজত্বকাল ছিল 1095 থেকে 1160। তার রাজত্বকালেই সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয় এবং তিনি সামন্ত রাজা হতে নিজেকে স্বাধীন রাজা রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ এই বিজয় সেন ছিলেন একজন সামন্ত রাজা, অর্থাৎ একজন রাজবংশের একটা অঞ্চলের, সামান্য একটা অঞ্চলের জমিদারি প্রথা যেমন, তো সামন্ত রাজা তেমন ছিলেন। অল্প কিছু অঞ্চলের তিনি প্রভাবশালী একজন সামন্ত রাজা থেকে এবং তার যোগ্যতা বলে, তার মেধা বলে নিজেকে স্বাধীন রাজবংশের রাজা রূপে প্রতিষ্ঠিত হয়েছেন। ঐতিহাসিক উপাদান, অর্থাৎ এই বিজয় সেনের যে কাহিনী বা বিজয় সেনের যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে ইতিহাস, সেই ইতিহাসের উপাদান এই নিম্নোক্ত উপাদান থেকে আমরা পেয়ে থাকি। কবি উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তি, বিজয় সেনের ব্যারাকপুর তাম্রশাসন, সন্ধ্যাকার নন্দীর রামচরিত কাব্য, আনন্দ প্রণীত বল্লাল চরিত প্রভৃতি থেকে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে বিজয় সেনের বিস্তারিত ইতিহাস জানা যায়। অনেকগুলো তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এই তথ্যের মাধ্যমেই আমরা বিজয় সেনের বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার ইতিহাস আমরা পেয়ে থাকি। এই ঐতিহাসিক উপাদান তোমরা খেয়াল দেখো। প্রাচীন বাংলার যে ম্যাপ এর আগের দিন আমি দেখিয়েছি,
যেহেতু প্রাচীন বাংলা তখন ছিল পুরো ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত এবং অন্য সমস্ত এলাকা ছিল প্রাচীন বাংলার অন্তর্ভুক্ত। সেই ম্যাপ উপরে উত্তর দিক, নিচেই ছিল দক্ষিণ দিক, ডান দিকে পূর্ব দিক, বাম দিকে পশ্চিম দিক। এই যে ভারতবর্ষ এখানে আছে অবশ্য, এই বাংলাদেশ তার ভিতরে একটা অঞ্চল ছিল, এই জন্য প্রাচীন বাংলা, তখন এই প্রাচীন বাংলার ম্যাপ। বিজয় সেনের ক্ষমতা লাভ। বিজয় সেন কিভাবে সার্বভৌম ক্ষমতা লাভ করেছিলেন তা সঠিকভাবে নির্ণয় করা কঠিন। পিতা হেমন্ত সেনের মৃত্যুর পর বিজয় সেন সেন বংশের সিংহাসন আরোহণ করেন। এর আগে আমি দেখিয়ে দিয়েছি, পিতা হেমন্ত সেন তিনি মৃত্যুবরণ করার পরেই মূলত বিজয় সেন তিনি তার পিতার সিংহাসনে আরোহণ করেছিলেন। রমেশ চন্দ্র মজুমদার তিনি অনুমান করেন যে বিজয় সেন একজন সামন্ত রাজা হিসেবে তার কাজ আরম্ভ করেন। তিনি দীর্ঘ 25 বছর যাবৎ একটি ক্ষুদ্র ভূখণ্ডের অধিপতি ছিলেন। অর্থাৎ তিনি প্রথম দীর্ঘ 25 বছর যাবৎ সামান্য ক্ষুদ্র, যেটা বলেছি আমি, যে সামন্ত রাজা, একটি ক্ষুদ্র ভূখণ্ডের অধিপতি ছিলেন। রামচরিত থেকে জানা যায় যে সকল সামন্ত রাজা রামপালকে বরেন্দ্র উদ্ধারে সহায়তা করেন, তাদের মধ্যে একজন ছিলেন নিদ্রাবলীর রাজা বিজয়রাজ। অর্থাৎ পাল রাজবংশের শাসনকর্তা রাম পাল তিনি যখন বরেন্দ্র উদ্ধার করার জন্য অভিযান প্রেরণ করেছিলেন, তাকে সাহায্য করার জন্য তিনি বিভিন্ন সামন্ত রাজাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণের একজন সামন্ত রাজা ছিলেন বিজয়রাজ, নিদ্রাবলীর রাজা বিজয়রাজ। অনেক পণ্ডিত এই বিজয়রাজকেই সেন রাজা বিজয় সেন বলে মনে করেন। তাহলে এই বিজয় সেন ছিলেন নিদ্রাবলীর রাজা বিজয়রাজ। এই বিজয়রাজকেই অনেক পণ্ডিত এই বিজয় সেন বলে মনে করেন। দেওপাড়া প্রশস্তির 19 নম্বর শ্লোক থেকে মনে করা হয় বিজয় সেন কৈবর্তদের হাত থেকে বরেন্দ্র উদ্ধারের রামপালকে সাহায্য করেছিলেন। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কৈবর্ত, যারা নিম্ন শ্রেণীর বা জেলে বা ধীবর সম্প্রদায়ের হাতে এই পাল সাম্রাজ্য, দ্বিতীয় মহিপাল তার সাম্রাজ্য হারিয়েছিলেন। এই কৈবর্তদের হাত থেকে তার পাল সাম্রাজ্যকে আবার পুনরুদ্ধারের জন্য রামপাল বিভিন্ন সামন্ত রাজাদের আমন্ত্রণ করেছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বরেন্দ্র উদ্ধারের জন্য বিজয়রাজ তাকে সাহায্য করার জন্য এসেছিলেন। এবং এর বিনিময়ে, অর্থাৎ ওই রামপালের সাহায্য করার বিনিময়ে তিনি রাড়ে স্বাধীন ক্ষমতা লাভ করেছিলেন ওই বিজয় সেন। রামপাল তার এই পুরস্কার স্বরূপ এই রাড়ো অঞ্চল স্বাধীন ক্ষমতা লাভ দিয়েছিলেন। এই বক্তব্যটি যুক্তি মনে হয়, কারণ রামপাল বরেন্দ্র উদ্ধারের জন্য তিনি বিভিন্ন প্রতিশ্রুতি ও উপঢৌকনের বিনিময়ে সামন্তদের সাহায্য লাভে সমর্থ হন। উপরোক্ত বর্ণনা অনুযায়ী নিদ্রাবলীর বিজয়রাজ ও বিজয় সেন একই ব্যক্তি। অর্থাৎ উপরোক্ত বর্ণনা অনুযায়ী বলা যায় যে বিজয়রাজ এবং বিজয় সেন একই ব্যক্তি ছিলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারি বিজয় সেন কিভাবে তিনি রাড়োর সমস্ত ক্ষুদ্র একটা রাজ্যের অধিপতি হয়েছিলেন। অর্থাৎ রামপালের রাজত্বকালে তার কৈবর্তদের হাতে যে পাল সাম্রাজ্য দখল হয়ে গিয়েছিল, সেই কৈবর্তদের হাত থেকে রক্ষা করার জন্য রামপাল তিনি বিভিন্ন সামন্ত রাজাদের সাহায্য কামনা করেছিলেন এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন উপঢৌকনের। সেই সাহায্য করতে এসেছিল বিজয়রাজ। এবং এই বিজয়রাজ যখন তার ক্ষমতা বলে পাল সাম্রাজ্যকে বরেন্দ্র উদ্ধারের সাহায্য করেছিলেন, তারই পুরস্কার স্বরূপ রামপাল বিজয়রাজকে এই রাড়ো অঞ্চল দিয়েছিলেন। এবং এই রাড়ো অঞ্চলকে ভিত্তি করেই বিজয়রাজ বা বিজয় সেন একই ব্যক্তি, তিনি এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। বীরভূম জেলার পাইকড় নামক গ্রামে রাজেন বিজয় সেন লিপি সম্বলিত একটি মনসা দেবীর প্রস্তর স্তম্ভ, প্রস্তর মানে পাথরের একটা খণ্ড, এই মনসা দেবীর প্রস্তর স্তম্ভ থেকে মনে হয় রাজেন বিজয় সেনেস হলো সেন রাজা বিজয় সেন, এবং সেন রাজগণ প্রথমে এই অঞ্চলে রাজত্ব করতেন। অর্থাৎ রাজেন বিজয় সেনেস লিপি সম্বলিত একটি
মনসা দেবীর প্রস্তর স্তম্ভ থেকে মনে করা হয় রাজেন বিজয় সেনেস হলো সেন রাজা বিজয় সেন। এখান থেকে আরেকটু প্রমাণিত হয় যে এই রাজেন বিজয় সেনেস হলো রাজা বিজয় সেন এবং বা সেন রাজগণ প্রথমে এই অঞ্চলে রাজত্ব করেছিলেন, এর প্রমাণিত। সুতরাং দেওপাড়া প্রশস্তির শ্লোক অনুসারে বলা যেতে পারে বিজয় সেন প্রথমে রাঢ় অঞ্চলে সামন্ত রাজা ছিলেন এবং রামপালকে বরেন্দ্র উদ্ধারে সাহায্য করার বিনিময়ে স্বীয় স্বাধীনতার স্বীকৃতি পান এবং পরবর্তীতে ক্ষমতা সম্প্রসারণ করে সমগ্র বাংলাদেশে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। তাহলে এখন বোঝা গেল কি সামন্ত রাজা সামান্য অঞ্চল পুরস্কার, স্বাধীনতার পুরস্কার স্বীকৃতি পান এবং পরবর্তীতে সেই সামান্য অঞ্চলটা বরেন্দ্র অঞ্চল আস্তে আস্তে পুরো বাংলাদেশ নিজের অধিকারে নিয়ে আসলো। বিজয় সেনের সামরিক কৃতিত্ব। বিজয় সেন যে একজন অত্যন্ত সামরিক পটু ছিলেন তার প্রমাণ এখানে। বিজয় সেন কর্তৃক ক্ষমতা বিস্তারের ধারাবাহিক বিবরণ পাওয়া যায় না। রামপালের মৃত্যুর পর পাল রাজ্যের সর্বত্র যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেই সুযোগে বিজয় সেন স্বীয় শক্তি বৃদ্ধি করতে প্রয়াস পান। রামপালের মৃত্যুবরণ করার পর পাল বংশের স্বাভাবিকভাবেই এলোমেলো অবস্থা হয়ে যায়। জন শাসনকর্তা মৃত্যুবরণ করে সেই সাম্রাজ্যের কিছুটা হলেও সেই ছন্দপতন হয়ে যায়। তেমনি পাল বংশের রামপালের মৃত্যুবরণ করার পর পাল সাম্রাজ্য একটু চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, আর সেই সুযোগটা গ্রহণ করেছিল রাজা বিজয় সেন। এবং বিজয় সেন তার মেধা ও প্রতিভা বলে স্বীয় শক্তি বৃদ্ধি করতে প্রয়াস করেছিলেন। বিজয় সেনের সামরিক কৃতিত্ব যেটা আমরা দেখলাম, বিজয় সেন কর্তৃক ক্ষমতা বিস্তারের ধারাবাহিক বিবরণ পাওয়া যায় না। রামপালের মৃত্যুর পর পাল রাজ্যের সর্বত্র চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, সেই সুযোগে বিজয় সেন স্বীয় শক্তি বৃদ্ধি করতে প্রয়াস পান। অর্থাৎ তিনি বেশ চালাক চতুর ছিলেন। কিভাবে তিনি তার সাম্রাজ্যকে শক্তিশালী করবেন বা ক্ষমতা দখল করবেন সে ব্যাপারে তিনি অত্যন্ত চতুর ছিলেন। তিনি বৈবাহিক সম্পর্ক দ্বারা শক্তি বৃদ্ধি করেছিলেন, অর্থাৎ রাঢ় অঞ্চলে। সম্ভবত তিনি প্রথম শাসক যিনি বিবাহ নীতির দ্বারা স্বীয় শক্তি বৃদ্ধির নীতি গ্রহণ করেন। ব্যারাকপুর তাম্র শাসন থেকে জানা যায় তিনি সুর বংশীয় রাজকন্যা বিলাস দেবীকে বিবাহ করেন। সুর রাজবংশ, ওই সময় একটা সুর রাজবংশ ছিল, সেই সুর রাজবংশীয় রাজকন্যা তার নাম ছিল বিলাস দেবী। এই বিলাস দেবীকে তিনি বিবাহ করেছিলেন। এটা পাওয়া যায় ব্যারাকপুর তাম্র শাসন থেকে এই জিনিসটা, এই কাহিনীটা জানা যায়। এবং এই বিবাহ তার ক্ষমতা সম্প্রসারণে তাকে সহায়তা করেছিল। এ প্রসঙ্গে আব্দুল মমিন চৌধুরী বলেন, ইট ইজ কোয়াইট লাইকলি দ্যাট হিজ ম্যারেজ উইথ বিলাস দেবী অফ সুর ফ্যামিলি গ্রেটলি enhance his position and base his power on a more firm footing. রামচরিত কাব্যের এবং রাজেন্দ্র চোলের লিপি ভাষ্য মতে একাদশ শতাব্দীতে দক্ষিণ রাঢ়ের সুর বংশীয় রাজারা রাজত্ব করতেন। তাহলে দক্ষিণ রাঢ়, এই দক্ষিণ রাঢ়ে সুর বংশীয় রাজারা রাজত্ব করতেন। এই সুর রাজবংশের রাজকন্যা ছিল বিলাস দেবী, তাকেই বিবাহ করেছিলেন রাজা বিজয় সেন। এবং এই বিজয় সেন তাকে বিবাহ করার মাধ্যমে কিন্তু তার শক্তি আরো বৃদ্ধি পেয়েছিল। মনে করা হয় বিলাস দেবী এই সুরবংশী ছিলেন এবং তাকে বিবাহ করে বিজয় সেন সমগ্র রাঢ় দেশে নিজের অধিকার প্রতিষ্ঠায় বা প্রচেষ্টায় সুবিধা পেয়েছিলেন। সমগ্র রাঢ় অধিকারের ক্ষেত্রে বিজয় সেন দক্ষিণ উড়িষ্যার রাজা অনন্ত বর্মন গঙ্গেরও সহায়তা লাভ করে থাকতে পারেন। বল্লাল চরিত গ্রন্থ, এর আগে আমি যে উপাদানটা বলেছিলাম অনেকগুলো উপাদানের ভিতর বল্লাল চরিত একটা উপাদান। এই গ্রন্থে বিজয় সেনকে গঙ্গাশক বলে উল্লেখ করা হয়েছে। কাজেই তিনি বিবাহ করে সুরবংশীয় রাজকন্যা বিলাস দেবীকে বিবাহ করার মাধ্যমে তিনি সমগ্র রাঢ় দেশ নিজ অধিকারে প্রতিষ্ঠায় সুবিধা পেয়েছিলেন। এবং এই সামান্য রাঢ় দেশটাকে আস্তে আস্তে তিনি বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিলেন। তাহলে তার সামরিক কৃতিত্বের ভিতরে একটা অন্যতম একটা কৌশলী বিবাহ সম্পর্ক দ্বারা তিনি শক্তি বৃদ্ধি করে পেরেছিলেন। এরপরে বিজয় সেন বিভিন্ন রাজ্য জয় করে পর্যায়ক্রমে বিভিন্ন রাজ্য জয় করেছিলেন, তার কাহিনী তোমরা একটু দেখো। দেওপাড়ার শিলালিপিতে বিজয় সেনের রাজ্য বিস্তারের প্রসঙ্গে বলা হয়েছে যে তিনি নান্য, বীর, রাঘব ও বর্ধন নামক রাজাগণকে যুদ্ধে পরাজিত করেন। বিভিন্ন এলাকার রাজাদেরকে তিনি পরাজিত করেছিলেন। তিনি কামরূপ রাজকে দূরীভূত
কলিঙ্গরাজকে পরাজিত ও গৌড়রাজকে দ্রুত পলায়নে বাধ্য করেন এবং গঙ্গার স্রোত ধরে এক পাশ্চাত্য চক্রের বিরুদ্ধে নৌ অভিযান প্রেরণ করেন। এই লিপির রচয়িতা উমাপতি ধর বিজয় সেনের রাজ্য জয়ের বর্ণনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখেননি, ফলে এই সকল অভিযানে কোনটি কখন সংঘটিত হয়েছিল তা নির্ণয় করা কঠিন, তবে সম্ভাব্য ঘটনাক্রম সম্পর্কে অনুমান করা যেতে পারে। অর্থাৎ বিজয় সেন বিভিন্ন সময়ে বিভিন্ন সালে বিভিন্ন এলাকা দখল করেছিলেন। এর ধারাবাহিকতা অবশ্য লেখক ধারাবাহিকতা বজায় রাখেনি বলে কোন অভিযান কবে কখন সংঘটিত হয়েছিল তা নির্ণয় করা যায় না, তবে এটা অনুমান করা যেতে পারে। প্রথমেই বিজয় সেনের যে অঞ্চলটা দখল করেছিলেন সেই অঞ্চলটার নাম হলো মিথিলা বিজয়। নান্যদেবের রাজ্য মিথিলা বিজয়, প্রথম তার বিজয় ছিল মিথিলা বিজয়। নান্যদেব যিনি 1097 থেকে 1147 পর্যন্ত মিথিলার রাজা ছিলেন, তিনি একজন শক্তিশালী রাজা ছিলেন। সেনদের মতো তিনিও কর্ণাট দেশীয় নাগরিক ছিলেন। কর্ণাট দেশীয় ভাগ্যান্বেষণে তিনি বিহার বা মিথিলার স্বীয় রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন। কর্ণাটের অধিবাসী নান্যদেব ও বিজয় সেনের মধ্যে প্রথমত সুসম্পর্ক বিদ্যমান ছিল। তারা উভয়ে গৌড় ও বঙ্গের রাজশক্তি উৎখাতের প্রশ্নে ঐক্য গড়েছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটতে থাকে। ভরতচরিত ও নত্যসূত্র নামক গ্রন্থের ভাষ্যকার হিসেবে রাজা নান্যদেব স্বীকার করেন যে উত্তর বিহারের স্বীয় আধিপত্য সুপ্রতিষ্ঠিত করার পর তিনি বঙ্গ অভিযান পরিচালনা করেন। বিজয় সেন এই ব্যাপারে প্রথমত মনোযোগ দিতে পারেননি, ফলে নান্যদেব প্রাথমিকভাবে সাফল্য লাভ করে, কিন্তু পরবর্তী পর্যায়ে নতুন বিপদের আশঙ্কায় বিজয় সেন যুদ্ধে লিপ্ত হলে নান্যদেব পরাজিত হয়ে বঙ্গদেশ থেকে পলায়ন করেন। বিহারে এখনো সেন বংশের কীর্তি গাথা প্রচলিত রয়েছে। ধারণা করা হয় যে বিজয় সেন নান্যদেবের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছিলেন এবং তিনি নান্যদেবের রাজ্য বিজয় লাভে সমর্থ হয়েছিলেন। তাহলে রাজা বিজয় সেন নান্যদেবের রাজ্য মিথিলা তিনি জয় লাভ করেছিলেন। গৌড় বিজয়। রাঢ় ও বঙ্গ বিজয়ের পর রাজা বিজয় সেন পাল সাম্রাজ্যের অপর অংশগুলোর প্রতি অভিযান পরিচালনা করেছিলেন। পাল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল ছিল, সেই সমস্ত অঞ্চল প্রথমে তিনি রাঢ় এবং বঙ্গ বিজয়ের পর পাল সাম্রাজ্যের অপর অংশগুলোর প্রতি তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বঙ্গাপাড়ে তিনি আক্রমণ করেছিলেন। বঙ্গপাড়ে রাজশাহী জেলার অন্তর্গত দেওপাড়া গ্রামে আবিষ্কৃত উমাপতি ধর রচিত বিজয় সেনের প্রশস্তিতে তার অভিযানে গৌড়েশ্বরের পরাজয়ের বর্ণনা রয়েছে। সূত্র থেকে জানা যায় যে গৌড়েশ্বর পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেন। এই অভিযানে বিজয় সেনের পৌত্র যুবরাজ লক্ষণ সেন অংশগ্রহণ করেছিলেন। বিজয় সেনের পুত্র ছিলেন বল্লাল সেন। বল্লাল সেনের পুত্র হচ্ছে গিয়ে লক্ষণ সেন, অর্থাৎ বিজয় সেনের পুত্র তার সাথে ছিল না, কিন্তু তার পুত্র অর্থাৎ বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন বিজয় সেনের এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। বিজয় সেন কর্তৃক পরাজিত গৌড়রাজ ছিলেন মদন পাল, অর্থাৎ পাল বংশের গৌড়ের অধিপতি তখন ছিলেন মদন পাল। এই মদন পাল তখন গৌড়ের অধিপতি ছিলেন, কিন্তু বিজয় সেন তাকে পরাজিত করেছিলেন এবং গৌড়রাজ থেকে তাকে বিতাড়িত করেছিলেন, এবং এইভাবে বিজয় সেন পাল সাম্রাজ্য দখল করে নিয়েছিলেন। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে বিজয় সেন বোধহয় মদন পালের রাজত্বকাল 1140 থেকে 1155 অষ্টম রাজযাঙ্কের পরবর্তী সময়ে সমগ্র বরেন্দ্র ভূমি অধিকার করেছিলেন এবং পাল রাজাগণকে চিরকালের জন্য তাদেরকে মাতৃভূমি বরেন্দ্র থেকে নির্বাসিত করেছিলেন। এই দিয়ে পড়া শিলালিপি 2 নম্বর শ্লোক হতে জানা যায় যে এই বিজয়কে চিরস্মরণীয় করে রাখার জন্য উদ্দেশ্যে তিনি রাজশাহী শহরের 7 মাইল পশ্চিমে দেওপাড়া নামক গ্রামে প্রদম্বেশ্বর নামক একটি বৃহৎ মন্দির নির্মাণ এবং একটি বৃহৎ হ্রদ খনন করেছিলেন। মন্দিরের ধ্বংসাবশেষ আজও বিদ্যমান রয়েছে। অর্থাৎ বিজয় সেন তিনি যে পাল বংশের পরাজিত করে পাল রাজাদেরকে চিরকালের জন্য সেখান থেকে বিতাড়িত করে বরেন্দ্র হতে নির্বাসিত করেছিলেন এবং সেই বরেন্দ্র তার হস্তগত করেছিলেন, এবং তার এই যে জয়লাভ করা পাল রাজাদেরকে পরাজিত করে তিনি যে বরেন্দ্র বিশাল অঞ্চল দখল করে তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন, তার বিজয় চিরস্মরণীয় রাখার জন্য তিনি এখানে একটি মন্দির এবং একটি বৃহৎ হ্রদ খনন করেছিলেন।
এই মন্দির যে নির্মাণ করেছিলেন তার ধ্বংসাবশেষ আজও ওখানে বিদ্যমান রয়েছে। তাহলে বিজয় সেনের আরেকটি সামরিক বিজয় হলো গৌড় বিজয়। মদন পালের পরাজয়ের ফলে বরেন্দ্রের একাংশ বিজয় সেনের রাজ্যভুক্ত হয়। বিজয় সেনের পক্ষে সম্ভবত সমগ্র গৌড় বিজয় করা সম্ভব হয়নি। পরবর্তীকালে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য তার পুত্র বল্লাল সেন এবং পুত্র লক্ষণ সেন, অর্থাৎ বিজয় সেনের পুত্র বল্লাল সেনের পুত্র লক্ষণ সেনকে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল। অর্থাৎ পাল রাজারা পুরাপুরি তখনও বিজয় সেনের সাম্রাজ্য তখনও পুরাপুরি পাল রাজাদের রাজ্যে বিজয় সেন পুরাপুরি দখল করতে পারেনি। এখানে তার পুত্র বল্লাল সেন এবং তার পুত্র লক্ষণ সেন যুদ্ধ করতে হয়েছিল এই পুরো পাল বংশের রাজত্ব হস্তগত করার জন্য। তবে লক্ষণ সেনের পক্ষে গৌড় বিজয় লাভ করা সম্ভব হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়, কারণ বিজয় সেন কিংবা বল্লাল সেনের নামের সাথে গৌড়েশ্বর উপাধি না থাকলেও লক্ষণ সেনের সাথে গৌড়েশ্বর যুক্ত হয়েছিল। সুতরাং গৌড় যে লক্ষণ সেনের পক্ষে বিজয় লাভ করা সম্ভব হয়েছিল তার প্রমাণ এখানেই। অর্থাৎ লক্ষণ সেন তিনি পুরো গৌড় বিজয় করে তিনি সেখানে রাজত্ব করেছিলেন এবং তার প্রমাণ এখানে পাওয়া যায়। কৌশাম্বী রাজ্য বিজয়। বিজয় সেনের উত্তরবঙ্গ তথা গৌড় বিজয়ের প্রায় সমসাময়িক কালে কৌশাম্বী রাজ দরপবর্ধনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে পরাজিত করেছিলেন। দরপবর্ধন সম্ভবত রাজশাহী অঞ্চলে রাজত্ব করতেন। তিনিও রাজা রামপালের একজন সামন্ত শাসক ছিলেন। অর্থাৎ রামপালের রাজত্বকালে এই দরপবর্ধনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এই বিজয় সেন। এই বিজয় সেন এই দরপবর্ধন রাজশাহী অঞ্চলে রাজত্ব করতেন। তিনি একজন সামন্ত রাজা ছিলেন। এই সামন্ত রাজার থেকে তাকে পরাজিত করে সে অঞ্চলটাও তিনি দখল করেছিলেন। অর্থাৎ কৌশাম্বী রাজ্য বিজয়। কামরূপ বিজয়। বিজয় সেনের আরেকটি অভিযান হলো কামরূপ জয়লাভ করা। বিজয় সেনের উত্তর বাংলা বিজয়ের পর কামরূপ রাজ্য অভিযান করেছিলেন। এগুলো ভারতবর্ষের ভিতরে আছে, ভারতের মধ্যে এখনো আছে কামরূপ রাজ্য, এটা আমরা প্রায় জানতে পারি। তো দেওপাড়া শিলালিপি থেকে অবগত হওয়া যায় যে বিজয় সেন কামরূপ রাজাকে পরাজিত করেছিলেন। তাহলে দেওপাড়া শিলালিপি থেকে আর একটু আমরা অবগত হই যে বিজয় সেন তিনি কামরূপ রাজকে পরাজিত করে তিনি সেই কামরূপ দখল করেছিলেন। কিন্তু শিলালিপিতে এই কামরূপের রাজার পরিচয় সম্পর্কে কিছু বর্ণনা করা হয়নি। এই শিলালিপিতে তিনি যে কামরূপ জয়লাভ করেছিলেন, এই কামরূপ রাজার পরিচয় সম্পর্কে তেমন কিছু বর্ণনা করা হয়। তাই এই সময় কামরূপের রাজা কে ছিলেন সে সম্পর্কে জানা কষ্টকর। তিনি কামরূপ রাজাকে পরাজিত করেছিলেন, কামরূপ জয় করেছিলেন, কিন্তু কামরূপ রাজা যে কে ছিলেন সে সম্পর্কে বিস্তারিত এখানে জানা কষ্টকর। তবে তেজপুর ফলকের উপর ভিত্তি করে নির্ভর করে হেমচন্দ্র রায় চৌধুরী মন্তব্য করেন যে বিজয় সেন সমসাময়িক কামরূপের পরাজিত রাজা ছিলেন বায়ারি দেব। তবে রমেশচন্দ্র মজুমদার এ মত সমর্থন না করে বলেন বায়ারি দেব ছিলেন একজন সামন্ত রাজা। বিজয় সেন কুমার পাল কর্তৃক নিযুক্ত কামরূপ বা আসাম রাজ বৌদ্ধ দেবে অথবা তার উত্তরাধিকারী উদয় কর্ণকে পরাজিত করেছিলেন। অর্থাৎ এখানে কয়েকজন ঐতিহাসিক তাদের মত এখানে পোষণ করেছেন যে বিজয় সেন তিনি কামরূপ জয় করেছিলেন। এ ব্যাপারে তিনি কোনো আক্রমণাত্মক নীতি গ্রহণ করেননি, বরং কামরূপের রাজাই রাজ্য জয়ের আশায় নবপ্রতিষ্ঠিত সেন সাম্রাজ্য আক্রমণ করেছিলেন, কিন্তু সে ইচ্ছা তার সফল হয়নি। সেন রাজা বিজয় সেনের নিকট তিনি পরাজিত হন। তবে বিজয় সেনের এই বিজয় চূড়ান্ত বিজয় ছিল না, এর ফলে তিনি কোনরূপ প্রভাব প্রতিষ্ঠিত করতে পারেননি। মদাইনগর অনুদান হতে জানা যায় যে লক্ষণ সেন স্বীয় শক্তি বলে পরবর্তীকালে কামরূপ অধিকার করে নিয়েছিলেন। সম্ভবত এমন হতে পারে যে বিজয় সেনের রাজত্বকালেই লক্ষণ সেন কামরূপ বিজয় করেন অথবা সেখানে অভিযান পরিচালনা করেছিলেন। অর্থাৎ বিজয় সেনের নাতি ছেলের ছেলে লক্ষণ সেন তার দাদা অর্থাৎ বিজয় সেনের রাজত্বকালেই তিনি সেখানে আক্রমণ চালিয়ে এই কামরূপ দখল করার সহায়তা করেছিলেন অথবা সেখানে অভিযান পরিচালনা করেছিলেন। কলিঙ্গ রাজ্য বিজয়।
বিজয় সেনের একটি অভিযান ছিল কলিঙ্গ রাজ্য অভিযান, এবং সেই কলিঙ্গ রাজ্য অভিযান করে তিনি সেই কলিঙ্গ রাজ্য হস্তগত করেছিলেন। কলিঙ্গ উড়িষ্যার অবস্থিত একটি রাজ্য। উড়িষ্যা, ভারতের উড়িষ্যা প্রদেশ আছে, সেই উড়িষ্যা প্রদেশে এর একটি রাজ্য হলো কলিঙ্গ রাজ্য। বিজয় সেনের কলিঙ্গ বিজয় সম্পর্কে অনেক ঐতিহাসিক দ্বিধান্বিত ছিল, অর্থাৎ কেউ বলে দ্বিধাদ্বন্দ্বই বিভক্ত ছিল। দেওপাড়া শিলালিপিতে উল্লেখ করা হয়েছে যে বিজয় সেন কলিঙ্গ রাজাকে পরাজিত করেছিলেন। দেওপাড়া শিলালিপি হতে তাহলে উল্লেখ আছে যে বিজয় সেন কলিঙ্গ রাজাকে পরাজিত করেছিলেন। এই কলিঙ্গ রাজার নাম ছিল রাঘব, যার শাসনকাল ছিল 1157 থেকে 1170। অর্থাৎ এই কলিঙ্গ রাজার নাম রাঘব। এই রাঘবকে বিজয় সেন তিনি পরাজিত করেছিলেন। তবে এই সম্পর্কে জোরালো প্রমাণ দেওয়া যায় না। যাই হোক, পিতামহের এই বিজয়কে শিরোস্থানে রাখার উদ্দেশ্যে লক্ষণ সেন পুরী নগরীতে স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছিলেন। লক্ষণ সেন তার পিতামহ অর্থাৎ বিজয় সেনের রাজত্বকালে এই কলিঙ্গ রাজ্য বিজয় করে চিরস্মরণীয় রাখার জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিলেন। অর্থাৎ কলিঙ্গ রাজ্য বিজয় সেনের আমলে হস্তগত হয়েছিল। কোটাটবির বিজয়। বিজয় সেন বীর গুণের রাজ্য কোটাটবি বিজয় লাভ করেছিলেন। অর্থাৎ কোটাটবি একটা রাজ্য, সেই রাজ্যের অধিপতি ছিলেন বীরগুণ। এই বীরগুণের রাজ্য কোটাটবি বিজয় লাভ করেছিলেন এই বিজয় সেন। দেওপাড়া প্রশস্তির শ্লোকে বিজয় সেনের বিজয় সম্পর্কে লিখতে গিয়ে বীরের রাজ্যে কথা বলা হয়েছে। এই বীর বলতে সম্ভবত বীরগুণের কথা বলা হয়েছে। কোটাটবি বলতে সম্ভবত বাঁকুড়া জেলার কোটেশ্বর অঞ্চলকে বোঝানো হয়েছে। কেউ কেউ মনে করেন কোটাটবি কলিঙ্গ অঞ্চলের একটি অংশ ছিল। বীরগুণ রামপালের সামন্ত রাজা ছিলেন। কেউ কেউ মনে করেন কোটাটবি কলিঙ্গ অঞ্চলের একটি অংশ ছিল, আবার বীরগুণ রামপালের সম্ভবত সামন্ত রাজা ছিলেন। বিজয় সেনের বীরের উদ্যত্তকে ভুলুণ্ঠিত করেন। বিজয় সেন এই কোটাটবি অঞ্চলের যে শাসক সামন্ত রাজা বীরকে তার ঔদ্ধত্যপূর্ণ রাজত্বের কারণে তাকে ভুলুণ্ঠিত করেছিলেন, তাকে পরাজিত করেছিলেন। এরপর বিজয় সেনের নৌ অভিযান। বিজয় সেন তার সময়ে কোনো এক পাশ্চাত্য শক্তি তথা মগধ বা বিহারের বিরুদ্ধে নৌ অভিযান প্রেরণ করেছিলেন বলে জানা যায়। গৌড় বরেন্দ্র হতে পালদের বিতাড়িত করে বিজয় সেন গঙ্গার মধ্য দিয়ে এই অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় পাহাড় বা রাজশক্তি বিজয় সেনের পার্শ্ববর্তী রাজ্যে বিহার পর্যন্ত অধিকার বিস্তার করেছিলেন। ধারণা করা যায় যে বিজয় সেনের এই নৌ অভিযান ছিল ওই গাহর রাজশক্তির বিরুদ্ধে, তাই এই নৌ অভিযান সামান্য সফল হয়েছিল, তবে এর কোনো প্রমাণ নেই। বিক্রমপুর জয়স্কন্দাবার। বিজয় সেনের আবির্ভাবের প্রাককালে বিক্রমপুর ছিল বর্ম রাজাদের রাজধানী। বর্ম একটা রাজা, ছোট রাজবংশের বর্মরাজ, তাদের রাজধানী ছিল এই বিক্রমপুর। বর্ম বংশের অবসান এবং বিক্রমপুরের বিজয় সেনের বিজয় একই সময় সংঘটিত হয়েছিল। সার্বিকভাবে ধরে নেওয়া যায় যে বিজয় সেনের আধিপত্য বিস্তারের সঙ্গে বর্মরাজের অবসান সূচিত হয়। অর্থাৎ এমনটি বলা যেতে পারে যে বিজয় সেনের আক্রমণই বর্ম বংশের অবসান হয়। সুতরাং বর্ম বংশের অবসান ঘটিয়ে বিজয় সেন বিক্রমপুরে আধিপত্য বিস্তার করেন। এরপর সেখানে একটি জয়স্কন্দাবার প্রতিষ্ঠা করা হয়েছিল। বিজয় সেনের ব্যারাকপুর ত্রাম্য শাসনটি এই জয়স্কন্দাবার থেকেই ইস্যু করা হয়েছিল। দক্ষিণবঙ্গে বিজয় সেনের আধিপত্য বিস্তার। দক্ষিণবঙ্গে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিজয় সেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। শেষ পর্যন্ত আসতে পারি আচ্ছা, আমরা আর অল্প সময়ের ভিতর শেষ করে দিচ্ছি। দক্ষিণবঙ্গে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিজয় সেনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। বিজয় সেন তার ব্যারাকপুর তাম্রশাসন দ্বারা খাড়ি বিষয়ে একটি গ্রাম
দানের কথা উল্লেখ পাওয়া যায়। ওই গ্রামের ভূমি মাপা হয়েছিল সমকালীন সমতট তথা দক্ষিণ পূর্ব অঞ্চলের সমুদ্র তীরবর্তী অঞ্চল বা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী অঞ্চলে। খাড়ি খাড়ি বিষয় সমুদ্র তীরবর্তী সুন্দরবন অঞ্চলে অবস্থিত ছিল। বিজয় সেনের কৃতিত্ব। সাধারণ একজন সামন্ত রাজা থেকে নিজ বুদ্ধি, সাহস এবং রণকৌশলের দ্বারা বিজয় সেন বাংলার সার্বভৌম রাজার স্থান অধিকার করেছিলেন। এটি তার প্রধান কৃতিত্ব। অর্থাৎ একজন সামন্ত রাজা, ছোট একটা অঞ্চলের রাজা, সামন্ত রাজা থেকে তিনি তার বুদ্ধি, সাহস এবং রণকৌশলের দ্বারা বাংলায় সার্বভৌম রাজার স্থান অধিকার করেছিলেন। এটি তার প্রধান কৃতিত্ব। তিনি বহু যুদ্ধে জয়লাভ করে সমগ্র বাংলায় একটি অখণ্ড রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রথম সমগ্র বাংলাকে এক সুদৃঢ় ও সার্বভৌম রাজশক্তির অধীনে এনে বাংলায় রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা করেন। পাল রাজত্বের শেষ যুগে বাংলায় যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা দূরীভূত করে তিনি বাংলায় কঠোর শাসন প্রবর্তন করেন। তিনি বাংলার সীমান্ত থেকে পূর্ব ব্রহ্মপুত্র, দক্ষিণে কলিঙ্গ, পশ্চিমে কোশি গন্ডক অঞ্চল পর্যন্ত স্থাপনের চেষ্টা করেন। সীমান্তকে সুরক্ষিত করেন। সেন বংশের সাম্রাজ্যের সূচনা তিনিই করেন। প্রায় ৬২ বছর যাবৎ তার শাসনে বাংলায় সুখ শান্তি ফিরে আসে। তিনি পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এবং অবিরাজ ভয়ঙ্কর গৌরবজনক স্থান অর্জন করেছিলেন এবং অবিরাজ ভয়ঙ্কর গৌরবজনক স্থান অর্জন করেছিলেন। বিজয় সেনের কৃতিত্বে উদ্বুদ্ধ হয়ে কবি শ্রীহর্ষ তার বিজয় প্রশস্তি ও গৌড় বিশকুল প্রশস্তি রচনা করেছিলেন। ধর্ম। বিজয় সেন শিবের উপাসক বা শৈব ধর্মাবলম্বী ছিলেন এবং শৈব ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। শিবের উপাসক ছিলেন। তিনি বৈদিক ধর্মের প্রতিও বিশেষ শ্রদ্ধাশীল ছিলেন। এর পরিচয় মেলে কবি উমাপতি ধর রচিত দেওপাড়া প্রশস্তিতে বিজয় সেন কর্তৃক অনুষ্ঠিত যাগযজ্ঞের উল্লেখ থেকে। ব্রাহ্মণদের তিনি শ্রদ্ধা করতেন এবং তার অনুগ্রহে ব্রাহ্মণগণ বিত্তশালী ও ধনবান হয়ে উঠেছিল। একদিকে বিজয় সেন যেমন যুদ্ধক্ষেত্র সাফল্য লাভ করে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, অপরদিকে ধর্মকর্মের প্রতিও তিনি ছিলেন যত্নবান। এই জন্য কবি উমাপতি ধর তার চারিত্রিক গুণাবলী প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যে সকল বই তোমরা পাবা ওই একই বইগুলো তোমরা একটু ফলো করবা। আশা করি তোমরা এই বইয়ের ভিতরে ভালো তথ্য পেয়ে যাওয়া। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আশা করি তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস শেষ করছি।